কাজেমালি স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ক্লাসে স্বাগত। আজ আমি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের সপ্তম অধ্যায় থেকে পড়াবো। সপ্তম অধ্যায়ে যে টপিকটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো বাংলাদেশ, রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। আমরা এই অধ্যায়ের মধ্যে রাষ্ট্র কাকে বলে, সরকার কাকে বলে এবং সরকারের শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা জানতে পারবো। আর রাষ্ট্রের মধ্যে যে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে, সরকারের বিভিন্ন যে অঙ্গগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো, সংবিধান সম্পর্কে জানবো। প্রথমে আজকের ক্লাসে শুধুমাত্র আমরা রাষ্ট্র এবং সরকার সম্পর্কে জানবো। রাষ্ট্র কাকে বলে? রাষ্ট্র হলো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত রাজনৈতিকভাবে সংগঠিত জনসমষ্টিকে সাধারণত রাষ্ট্র বলে। রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল বলেছেন যে কয়েকটি পরিবার এবং গ্রামের সমষ্টি হলো রাষ্ট্র, যার উদ্দেশ্য হলো স্বয়ংসম্পূর্ণ জীবনযাপন করা। সরকার কাকে বলে? রাষ্ট্র গঠনের জন্য কয়েকটি উপাদান দরকার, চারটি গুরুত্বপূর্ণ উপাদান দরকার। আমাদের শরীর গঠনের জন্য যেমন অনেকগুলো উপাদান দরকার আছে, রক্ত, মাংস, পানি, যেমন আমাদের দ্বারা যেমন আমাদের শরীর গঠিত। এই বিল্ডিংটা আমরা যে দেখতে পাচ্ছি, এই বিল্ডিংটা যেমন ইট, পাথর, রড দ্বারা গঠিত হয়েছে, তৈরি হয়েছে, ঠিক একইভাবে আমাদের আমরা যে রাষ্ট্র দেখতে পাই, এই রাষ্ট্রটাও চারটা গুরুত্বপূর্ণ উপাদান দ্বারা গঠিত হয়। এই চারটা গুরুত্বপূর্ণ উপাদানগুলো কি কি? এই চারটা গুরুত্বপূর্ণ উপাদানের মধ্যে প্রথম যেটা আছে সেটা হলো তোমার নির্দিষ্ট ভূখণ্ড। এরপর আমরা দেখতে পাচ্ছি জনসমষ্টি, সরকার এবং সার্বভৌমত্ব। আমি আগে এক লাইনের মাধ্যমে তোমাদেরকে এই চারটা জিনিস তোমাদের বুঝিয়ে দেব। নির্দিষ্ট ভূখণ্ড তো আমরা দেখতে পাচ্ছি, আর আমরা যে পৃথিবীতে যে রাষ্ট্রগুলো দেখতে পাই, আমাদের পৃথিবীতে প্রায় 200-র অধিক রাষ্ট্র আছে। এই প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে ভূখণ্ড আছে। আমরা যদি কোনো একটা রাষ্ট্রকে সমুদ্রের মাঝখানে কল্পনা করতে পারবো? আটলান্টিক মহাসাগরের মাঝখানে কোনো রাষ্ট্র আছে? নাই। রাষ্ট্র গঠনের জন্য কি লাগবে? নির্দিষ্ট একটা ভূখণ্ড লাগবে, যেটা হলো রাষ্ট্রের আয়তন বলে যেটাকে। যেমন আমাদের বাংলাদেশ রাষ্ট্রটা, আমাদের বাংলাদেশ রাষ্ট্রের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। এটা হলো বাংলাদেশ রাষ্ট্রের একটি আয়তন বা ভূখণ্ড, এই রাষ্ট্রটা। এরপরে জনসমষ্টি। জনগণ হলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি উপাদান। এই জনগণের সমষ্টি হলো রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান, কারণ জনগণ ছাড়া রাষ্ট্রকে কল্পনা করা যাবে না। রাষ্ট্র যদি সৃষ্টি করতে হয় বা রাষ্ট্র যদি গঠন করতে হয়, জনগণ অবশ্যই লাগবে। তাই রাষ্ট্রের দ্বিতীয় উপাদান হলো জনসমষ্টি। এরপর আমরা দেখতে পাচ্ছি সরকার। সরকার কাকে বলে? আমরা যদি একটা গাড়িকে পরিচালনা করতে যাই, তাহলে কি লাগবে? একটা ড্রাইভার লাগবে। ঠিক একইভাবে রাষ্ট্রটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য একটা সরকার লাগবে। সুতরাং বোঝা যাচ্ছে সরকার হলো যার মাধ্যমে রাষ্ট্রটা পরিচালিত হয়, অর্থাৎ যার মাধ্যমে রাষ্ট্রটা সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হবে, সেটাই হলো সরকার। এরপরে আমরা যে জিনিসটা 4 নম্বর আছে, সেটা যে উপাদানটা 4 নম্বর, সেটা হলো তোমার সার্বভৌমত্ব। আমরা সরকার শুনছি অনেকজনের কাছে, অনেক মানুষের কাছে, অনেকজনের কাছে আমরা শুনি সরকার জিনিসটা কি। তারপর তোমার নির্দিষ্ট ভূখণ্ড জানি, তারপর জনসমষ্টি, এটাও আমরা চিনি, কিন্তু সার্বভৌমত্ব জিনিসটা আমরা কেউ চিনি না। সার্বভৌমত্ব জিনিসটা কি? সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের চরম ক্ষমতা, চূড়ান্ত ক্ষমতা, যার মাধ্যমে একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে, সেটা হলো সার্বভৌমত্ব। আমাদের প্রাণ ছাড়া যেমন আমাদের যে প্রাণটা আছে, প্রাণ ছাড়া যেমন আমরা বাঁচবো না, মারা যাব, ঠিক একইভাবে রাষ্ট্র যখন সার্বভৌমত্ব হারাবে, রাষ্ট্র যখন সার্বভৌমত্ব হারাবে, ঠিক রাষ্ট্র তখন গিয়ে যাবে, মারা যাবে। অর্থাৎ সার্বভৌমত্ব হল রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। সার্বভৌমত্ব হল রাষ্ট্রের প্রাণ। আমাদের যেমন প্রাণ ছাড়া আমরা বাঁচবো না, ঠিক সার্বভৌমত্ব ছাড়া রাষ্ট্র বাঁচবে না। ওই জন্য সার্বভৌমত্ব রাষ্ট্রের প্রাণ বলা হয়। এরপরে আমাদের সপ্তমতে, আমরা এখন আমাদের বইতে চলে আসবো। সপ্তমতে তোমার প্রথম যে পার্টটা আছে সেটা হলো তোমার সরকারের শ্রেণীবিভাগ। আমি বোর্ডের মধ্যে সরকারি শ্রেণীবিভাগটা তুলে ধরলাম, তোমাদের বইও আছে, তোমাদের বইয়ে 71 নম্বর পৃষ্ঠা আছে। এখানে বোর্ডের মধ্যে তোমরা যদি লক্ষ্য করে দেখো, সরকারকে প্রথমত 2 ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে। একটা হলো গণতান্ত্রিক গণতন্ত্র,
একটা হলো একনায়কতন্ত্র, গণতন্ত্র এবং একনায়কতন্ত্র। পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্রে যে সরকার রয়েছে সেই সরকারগুলো এই দুই ভাগে বিভক্ত। কোনো কোনো রাষ্ট্রে একনায়কতন্ত্র, কোনো কোনো রাষ্ট্রে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আছে। বর্তমান পৃথিবীতে যে রাষ্ট্রগুলো রয়েছে প্রত্যেকটা বেশিরভাগ রাষ্ট্রেই গণতান্ত্রিক সরকার ব্যবস্থা রয়েছে। এখন আমরা প্রথমে আগে জানবো গণতন্ত্র কি, এরপরে জানবো আমরা একনায়কতন্ত্র কি। গণতন্ত্র হলো যে সরকার ব্যবস্থায় জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অর্থাৎ সরাসরি অথবা গোপনে অংশগ্রহণ করতে পারে, সেটা হলো তোমার গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। এই সরকার ব্যবস্থায় জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে বা ভোট দেওয়ার মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবে এবং প্রতিনিধিরা কি সরকার পরিচালনা করবে। এর গণতান্ত্রিক সরকারের বিপরীতে আছে তোমার একনায়কতান্ত্রিক সরকার। একনায়কতন্ত্র হলো যে সরকার ব্যবস্থায় একজন শাসক বা একটি দল রাষ্ট্রটাকে পরিচালিত করবে, সেটা হলো একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা। এই একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থায় জনগণ কখনো শাসন ক্ষমতায় অংশগ্রহণ করতে পারবে না এবং একনায়কতন্ত্র তার ইচ্ছাকে কি করবে, প্রতিপালন করবে এবং রাষ্ট্রকে সে নিজের ইচ্ছা মতো পরিচালনা করবে। আমাদের পৃথিবীতে খুব কম অল্প কয়েকটি রাষ্ট্রের মধ্যে আমরা একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা দেখতে পাই। একনায়কতান্ত্রিক কোনো প্রকারভেদ থাকবে না, এখানে শেষ হয়ে যাবে একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থাটা। আমরা যে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা দেখতে পাচ্ছি, গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে আবার দুই ভাগে ভাগ করছে। সেটা হলো তোমার রাজতন্ত্র, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, প্রজাতন্ত্র। এবং নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কাকে বলে, প্রজাতন্ত্র কাকে বলে, এই দুটো জিনিস আমাদেরকে আগে আলাদাভাবে জানতে হবে। রাষ্ট্রপ্রধানের ক্ষমতার ভিত্তিতে সরকারকে দুই ভাগে ভাগ করছে, একটা হলো প্রজাতন্ত্র, একটা হলো তোমার রাজতন্ত্র, একটা হলো প্রজাতন্ত্র। রাজতন্ত্র কি? রাজতন্ত্র হলো বংশানুক্রমিকভাবে বা উত্তরাধিকার সূত্রে যে সরকার ব্যবস্থা পরিচালিত হয় সেটা হলো তোমার রাজতন্ত্র। আর প্রজাতন্ত্র হলো যে সরকার ব্যবস্থায় জনগণ অংশগ্রহণ করতে পারে। এর প্রজাতন্ত্র মানে প্রজা মানে জনগণ আর তন্ত্র মানে শাসন, মানে যেখানে প্রজারা অংশগ্রহণ করতে পারবে। আর রাজতন্ত্র হলো যেখানে রাজার শাসন, রাজা বা রানীর শাসন, যেখানে বংশানুক্রমিকভাবে রাজা বা রানী উত্তরাধিকারের সূত্রে কি করবে, ক্ষমতা লাভ করবে, সেটা হলো তোমার রাজতন্ত্র। আমরা পৃথিবীতে কয়েকটি দেশে, হাতে গোনা কয়েকটি দেশে রাজতন্ত্র দেখতে পাই। সৌদি আরব, তারপরে চীনের রাজতন্ত্র আছে। এর মধ্যে আমরা ব্রিটেনে যে রাজনৈতিক ব্যবস্থা দেখতে পাই সেটা হল নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বা এর মধ্যে নিয়মতান্ত্রিক রাষ্ট্রকে আরো দুই ভাগে ভাগ করছে। আমরা দেখতে পাচ্ছি নিয়মতান্ত্রিক রাষ্ট্রকে দুই ভাগে ভাগ করছে, প্রজাতন্ত্রী সরকার ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করছে। নিয়মতান্ত্রিক রাষ্ট্রকে যে দুই ভাগে ভাগ করছে সেটা হলো তোমার একটা হলো যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা, একটা হলো এককেন্দ্রিক সরকার ব্যবস্থা। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা, এককেন্দ্রিক সরকার ব্যবস্থা। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা কাকে বলে, এককেন্দ্রিক সরকার ব্যবস্থা কাকে বলে? যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা হলো যে রাষ্ট্রে বা যে সরকার ব্যবস্থা কেন্দ্র থেকে কেন্দ্র এবং প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করার মাধ্যমে যে সরকার ব্যবস্থা পরিচালিত হবে তাকে বলে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। আমি আবার বলছি, যে সরকার ব্যবস্থা কেন্দ্র এবং প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করার মাধ্যমে পরিচালিত হবে সেখানে তাকে বলে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। অর্থাৎ যে রাষ্ট্রে বা যে সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার থাকবে এবং প্রাদেশিক সরকার থাকবে তাকে বলবে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। এরপর আছে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা। এককেন্দ্রিক সরকার ব্যবস্থা কাকে বলে? যে সরকার ব্যবস্থাটা একটি মাত্র কেন্দ্র থেকে পরিচালিত হবে তাকে বলবে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা। মানে এখানে কোনো প্রাদেশিক সরকার থাকবে না, পুরো সরকার ব্যবস্থাটা বা পুরো রাষ্ট্রটা একটি মাত্র কেন্দ্র থেকে পরিচালিত হবে, সেটা হবে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা। এরপর আমরা দেখতে পাচ্ছি প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র যে জিনিসটা আছে, এই প্রজাতন্ত্র যে সরকার ব্যবস্থা আছে সেই সরকার ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করছে, একটা সংসদীয় সরকার ব্যবস্থা, একটা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। শাসন বিভাগ এবং আইন বিভাগে ক্ষমতার ভিত্তিতে সরকারকে দুই ভাগে ভাগ করছে, সেটা হলো সংসদীয় সরকার ব্যবস্থা, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। সংসদীয় সরকার ব্যবস্থা কাকে বলে? যে সরকার ব্যবস্থায় মন্ত্রী পরিষদ তাদের সংসদীয় সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। সংসদীয় সরকার ব্যবস্থা হলো যে সরকার ব্যবস্থায় সংসদ বা মন্ত্রী পরিষদ তাদের কাজের জন্য
আইনসভার নিকট দায়ী থাকবে, তাকে বলে সংসদীয় সরকার ব্যবস্থা। আমরা দেখি সংসদীয় সরকার ব্যবস্থা একটা মন্ত্রী পরিষদ থাকবে, সে মন্ত্রী পরিষদ কি করবে, তাদের কাজের জন্য প্রত্যেকটা কাজের জন্য কার কাছে দায়ী থাকবে, আইনসভার নিকট দায়ী থাকবে, তাকে বলে সংসদীয় সরকার ব্যবস্থা। এরপর আছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা হচ্ছে যে সরকার ব্যবস্থায় মন্ত্রী পরিষদ বা সরকার, মন্ত্রী পরিষদ তাদের কাজের জন্য রাষ্ট্রপতির নিকট দায়ী থাকবে, তাকে বলবে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। এরপরে এই সংসদীয় সরকার ব্যবস্থাকে আবার দুই ভাগে ভাগ করছে, একটা হলো এক কেন্দ্রীয় যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা, এক কেন্দ্রীয় সরকার ব্যবস্থা। আবার রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করছে, একটা হলো রাষ্ট্রপতি যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা, এক কেন্দ্রীয় সরকার ব্যবস্থা। আমরা যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা এখানে যেভাবে করছি একই ধরনের, সবগুলো একই ধরনের। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা হলো যে সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের পাশাপাশি প্রাদেশিক সরকার তাদের ক্ষমতা বন্টন করার মাধ্যমে পরিচালিত হবে, তাকে হলো যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। আর এক কেন্দ্রীয় সরকার ব্যবস্থা হলো যে সরকার ব্যবস্থাটা একটি মাত্র কেন্দ্র থেকে পরিচালিত হবে, তাকে বলবে এক কেন্দ্রীয় সরকার ব্যবস্থা। যেমন আমাদের বাংলাদেশ, আমাদের বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত আছে, এক কেন্দ্রীয় সরকার ব্যবস্থা। আর যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা কোথায় প্রচলিত আছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, সেখানে কি আছে, কেন্দ্রীয় সরকার আছে, সাথে প্রাদেশিক সরকার রয়েছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কোন ধরনের সরকার ব্যবস্থা, এক কেন্দ্রিক নাকি যুক্তরাষ্ট্রীয়, ওইখানে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা আছে, কারণ এখানে 50টা প্রদেশ আছে। এই 50টা প্রদেশে প্রাদেশিক সরকার যেমন রয়েছে ঠিক তেমনই ভাবে কেন্দ্রীয় সরকার রয়েছে। কিন্তু আমরা আমাদের বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছি, দেখো আমাদের বাংলাদেশে কোনো প্রদেশ নাই, আমাদের বাংলাদেশটা হলো কি পুরোটাই কেন্দ্র থেকে পরিচালিত। তাই আমরা বলবো এখানে কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত আছে, এক কেন্দ্রীয় সরকার ব্যবস্থা আছে। আমাদের পরবর্তী যে পার্টটা দেখতে পাচ্ছি আমরা, দ্বিতীয় পার্ট, আমরা যে পাঠটা দেখতে পাচ্ছি পরবর্তীতে দ্বিতীয় পাঠটা, সেই পাঠের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সরকার পদ্ধতি, মানে বাংলাদেশে কোন ধরনের সরকার পদ্ধতি রয়েছে। আমরা যদি এই বোর্ডের মধ্যে তাকাই, সহজে আমরা বুঝে যাবো বাংলাদেশের কোন ধরনের সরকার পদ্ধতি রয়েছে। আমরা যদি সরকারের মধ্যে যাই, সরকার যদি দেখে লক্ষ্য করে প্রথমে বাংলাদেশ, আমরা যদি সরকারের কোন ধরনের সরকার আমরা যদি খুঁজে দেখি কোন ধরনের সরকার আছে, আমরা বাইর করবো এখান থেকে। প্রথমে দেখো আমরা সরকারের মধ্যে গেলাম, এই সরকারটাকে আমরা বাংলাদেশ কোন ধরনের, এক না এক কেন্দ্র নাকি গণতন্ত্র, বাংলাদেশের যদি গণতান্ত্রিক সরকার পদ্ধতি রয়েছে, তাহলে গণতান্ত্রিক আমরা এইদিকে যাবো না, আমরা আসবো এইদিকে। কোন ধরনের সরকার পদ্ধতি আছে, গণতান্ত্রিক সরকার পদ্ধতি রয়েছে। এই গণতন্ত্রকে আমরা দুই ভাগ করেছি, একটা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আর আরেকটা হচ্ছে প্রজাতন্ত্র। এখন বাংলাদেশে কি রাজতন্ত্র আছে নাকি প্রজাতন্ত্র আছে? বাংলাদেশের নাম কি, বাংলাদেশের সাংবিধানিক নাম হলো কি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তাহলে কি এখানে প্রজাতন্ত্র নাকি প্রজাতন্ত্রের শাসন আছে নাকি রাজতন্ত্র আছে? রাজতন্ত্র আমরা দেখতে পাই, এখানে কোন রাজা আছে না, এখানে কোন রাজা নেই। তাহলে আমরা কি কোন ধরনের সরকার দেখতে পাই? এখানে প্রজাতান্ত্রিক সরকার, মানে প্রজাতন্ত্র, এখানে রাজতন্ত্র নাই। তাহলে প্রজাতান্ত্রিক সরকার রয়েছে। এখানে কোন ধরনের সরকার রয়েছে? প্রজাতান্ত্রিক সরকার, মানে প্রজাতন্ত্র রয়েছে। এরপরে প্রজাতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করছে, সংসদীয় সরকার ব্যবস্থা, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। আমরা কি এখন দেখতে পাচ্ছি, যদি আমরা যদি আমাদের দেশে কোন ধরনের সরকার, সংসদীয় নাকি রাজতন্ত্র, রাষ্ট্রপতি? আমাদের দেশে সংসদীয় সরকার ব্যবস্থা রয়েছে। কোন ধরনের সরকার পদ্ধতি রয়েছে? সংসদীয় সরকার পদ্ধতি। এখানে প্রধানমন্ত্রী, সংসদীয় সরকার ব্যবস্থায় কি থাকে, একজন প্রধানমন্ত্রী থাকবে, প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ পুরো রাষ্ট্রটাকে পরিচালনা করবে। কিন্তু এখানে রাষ্ট্রপতি যেহেতু রয়েছে, রাষ্ট্রপতিও রয়েছে, রাষ্ট্রপতিরা কি করে শুধুমাত্র নামে মাত্র থাকবে, সাংবিধানিক ভাবে রাষ্ট্রপতি থাকবে কিন্তু তার কোনো ক্ষমতা থাকবে না। নিয়মতান্ত্রিক রাষ্ট্রপতি শুধুমাত্র নামে মাত্র থাকবে, সকল ক্ষমতা কার হাতে থাকবে? সংসদীয় সরকারের হাতে থাকবে। এখানে মন্ত্রী পরিষদ থাকবে, মন্ত্রী পরিষদ প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা মন্ত্রী পরিষদ থাকবে, সেই মন্ত্রী পরিষদ পুরোটা রাষ্ট্রটা পরিচালনা করবে। তাহলে বোঝা যাচ্ছে প্রজাতন্ত্র। এরপরে সংসদীয় সরকার। এখন দেখো এখানে বাংলাদেশে যে এই সংসদীয় সরকার আবার দুই ভাগে ভাগ করছে, এক কেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয়। বাংলাদেশে কোন ধরনের সরকার রয়েছে, এক কেন্দ্রিক নাকি যুক্তরাষ্ট্রীয়? বাংলাদেশে কি প্রদেশ হয়েছে? কোন প্রদেশ আছে বাংলাদেশে? না, কোনো প্রদেশ নাই। বাংলাদেশে পুরো রাষ্ট্রটা পরিচালিত হয় একটি মাত্র কেন্দ্র থেকে। সেই কেন্দ্রটা হলো ঢাকাতে, মানে পুরো এখানে সচিবালয় আছে, পুরো সরকারের সবকিছু ওইখানে রয়েছে, ওইখান থেকে পুরো রাষ্ট্রটা পরিচালিত হচ্ছে। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র নাকি এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা রয়েছে। বাংলাদেশ কোন ধরনের সরকার ব্যবস্থা রয়েছে? এক কেন্দ্রিক। তো আমরা বুঝতে পারছি কি বাংলাদেশ সংসদীয় সরকার ব্যবস্থা, গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থার সাথে সাথে সংসদীয় সরকার ব্যবস্থা রয়েছে এবং এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা বাংলাদেশে বিদ্যমান রয়েছে। তো আজকে তোমাদের ক্লাস এতটুকু থাকবে। তোমরা বাসায় এই পার্ট সপ্তম থেকে পার্ট 1 এবং 2 ভালোভাবে পড়বে। যদি কোনো তোমাদের সমস্যা থাকে আমাকে নক করবা, আমি যতটুকু পারি তোমাদেরকে সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।